প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। আবারও আমি চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। শাহিনা পারভেজ, সহকারী শিক্ষক, পাতাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠ পরিচিতি তোমাদের সাথে হবে 10ম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র, অধ্যায় হচ্ছে আমাদের কবিতা এবং পাঠ হচ্ছে কপোতাক্ষ নদ। তো চলো আমরা যাই মূল পাঠে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই তো? ছবিটা কিসের ছবি দেখতে পাচ্ছি সবাই বুঝতে পারতেছো? একটা নদীর ছবি, তাই না? নদীর ছবি। আবারও দেখো একটা ছবি। এটা কোন নদীর ছবি তোমরা বলতে পারো? সবাই বলতে পারবে। এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদের ছবি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের যে আমাদের পাঠ, আমাদের আজকের পাঠের বিষয়টা কি? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 173। তোমরা বইটা সামনে সবাই খুলে ফেলো, খুলে নাও এবং সাথে একটা কলম ও একটা খাতাও নিয়ে নিবে। আমি যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নগুলো তোমরা খাতায় তুলে নিবে। তো আসো আমরা দেখে নেই যে আমরা এই কবিতাটা পড়ে এখান থেকে আমরা কি কি শিখতে পারবো। 1 নম্বর শিখতে পারবো কবি পরিচিতি, কবি রচনাসমূহের নাম বলতে পারবো। তারপরে দেখো কবিতাটির শুদ্ধ উচ্চারণে আমরা কি করতে পারবো? আবৃত্তি করতে পারবো। কবিতায় ব্যবহৃত নতুন বা অপরিচিত যে শব্দের অর্থগুলো আছে সেগুলো আমরা বলতে পারবো। কবিতার প্রতিটি লাইন ব্যাখ্যা করতে পারবো। সনেটের গঠন, প্রকৃতি ও কবিতার মূল ভাব বলতে পারবো। এখন আসো আমরা কবির সাথে পরিচিত হই, তাই না? কবির নাম তো আমরা আগেই জেনে নিয়েছি যে মাইকেল মধুসূদন দত্ত। এখন দেখি তার জন্মটা। সে কত সালে জন্মগ্রহণ করেছেন? 1824 সালের 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন। কোথায়? যশোরের সাগরদাড়ি গ্রামে, তাই না? এই যে দেখো সাগরদাড়ি গ্রামে তার জন্মস্থানটা। বাংলায় সনেটের প্রবর্তক। সনেট হচ্ছে ইংরেজি শব্দ। সনেটের অর্থ হচ্ছে কি? চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বলতে তোমরা অবশ্যই বোঝো, তারপরে আমি বলে দিচ্ছি যে 14 লাইনের একটা কবিতা, 14 চরণ বিশিষ্ট। সে বাংলায় সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। স্কুল জীবন শেষ করে তিনি কোন কলেজে ভর্তি হন? কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই দেখো হিন্দু কলেজটা, কলকাতার হিন্দু কলেজের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তিনি নামের আগে মাইকেল শব্দটি যুক্ত করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কত সালে? 1843 সালে। 1843 সালে যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, আগে তার নাম ছিল কি? মধুসূদন দত্ত। এরপরে তার নাম হয় মাইকেল মধুসূদন দত্ত। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ নিয়ে তিনি কি করেন? ইংরেজি সাহিত্য রচনায় ব্রত হন। আর এই জন্যই তিনি ইংরেজি সাহিত্য রচনার জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। বাংলা সাহিত্যে মাইকেল মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি রচনা করে তিনি অবিস্মরণীয় হয়ে আছেন।
মহাকাব্যের নাম কি তার? মেঘনাদ বধ কাব্য। প্রহসন হচ্ছে একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। পত্রকাব্য আছে তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা ইত্যাদি। সনেট চতুর্দশপদী কবিতা। বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় ইংরেজি সাহিত্যের মোহ ভাঙার পর বাংলা সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। তিনি তো বাংলা সাহিত্যের প্রতি একটু হয়ে সে ইংরেজি সাহিত্য রচনার জন্য আমাদের কবি চলে গিয়েছিলেন বিদেশে, ফ্রান্সের ভার্সাই নগরীতে। তো সেখানে বসে তিনি যখন এই যে ইংরেজি সাহিত্য রচনা করেন, করতে করতে তার স্বদেশের জন্য তার কষ্ট হয় এবং তার সেই কপোতাক্ষ নদের জন্য কষ্ট হয়। এরপরে সেখানে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা অর্জন করে আবার তিনি কি করেন, বাংলা সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন। বাংলা সাহিত্য রচনার মধ্যে দিয়ে কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। আমাদের এই কবি পরলোক গমন করেন কত সালে? 1873 সালের 29শে জুন। কোথায়? কলকাতায়। এখন কবির উল্লেখযোগ্য কিছু রচনা আমরা দেখি। মেঘনাদ বধ কাব্য, তারপর আছে কি বীরাঙ্গনা, কৃষ্ণকুমারী, ব্রজাঙ্গনা, শর্মিষ্ঠা ইত্যাদি। তো চট করে খাতায় একটা প্রশ্ন লিখে নাও, একক কাজ। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রত্যেকে যে কোনো 3টি তথ্য ও 2টি গ্রন্থের নাম খাতায় লেখো। নিয়েছো লিখে? প্রশ্নটা লিখে নাও। এখন আসো আমরা কিছু শব্দার্থ জেনে নিই। বিরলে, বিরলে অর্থ কি বলতে পারো? দেখো, নিরিবিলি, না? একান্ত নিরিবিলিতে। বিরলে হচ্ছে নিরিবিলিতে। তারপরে সতত, সতত অর্থ কি? দেখো এখানে লেখা আছে কি 24 আওয়ার্স, তাই না? মানে সব সময়, সর্বদা। ভ্রান্তি, দেখো এই যে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, চোখ নাক নিচের দিকে, আবার কপালটা উপরের দিকে। এটা কি একটা ভুল, তাই না? এটা কি সঠিক? সঠিক না, ভুল। তার মানে ভ্রান্তি অর্থ হচ্ছে ভুল। নিশা, নিশা অর্থ কি? নিশা অর্থ রাত। দেখো রাতের ছবি। আরো কিছু শব্দার্থ জানি। কলো কলো, শব্দ শুনতে পাচ্ছ? নদীর কলো কলো ধ্বনি, না? তাহলে আমরা কলো কলো শুনবো পানি বয়ে যাওয়ার শব্দ। ছলনে, ছলনে কি? ছলনায়। মিনতি, মিনতি অর্থ কি? আবেদন, নিবেদন বা আকুতি। বঙ্গজ, বঙ্গজ দ্বারা কি বোঝানো হয়েছে? বঙ্গজ দ্বারা বোঝানো হয়েছে বঙ্গে যারা জন্ম নিয়েছেন, যাদের বঙ্গে জন্ম। এখন দেখো কপোতাক্ষ নদ কবিতার গঠন। আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছি যে সনেট শব্দটা হচ্ছে ইংরেজি এবং সেটার বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এখন আমরা সনেটের গঠনটা একটু দেখে নিই, কারণ কপোতাক্ষ নদটা তো আমাদের সনেট কবিতা, তাই না? চতুর্দশপদী কবিতা। সনেটের গঠনটা আমরা একটু দেখি। দেখো, অষ্টক আর হচ্ছে ষষ্ঠক। অষ্টকে কি হয়? এই যে অষ্টকে হচ্ছে প্রথম 8 লাইন। দেখো, সতত হেনত তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যে মনি রোগ নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এটা হচ্ছে প্রথম 8 লাইন। এই প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। আবার দেখো শেষের 6 লাইন। আর কি হবে দেখা যতদিন যাবে,
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ করো তুমি, এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এই যে 6 লাইন, এই 6 লাইন হচ্ছে কি ষষ্ঠ, এই ষষ্ঠ হচ্ছে শেষের 6 লাইন। এরপর দেখো কি আছে, প্রথম অষ্টকে কি হয়, ভাবের প্রবর্তনা, আর শেষের ষষ্ঠকে হচ্ছে ভাবের পরিণতি। মানে কোনো একটা সনেট কবিতার প্রথম 8 লাইনে হয় সেই কবিতার ভাবের যে সূচনাটা, ভাবটা প্রকাশ পায়, আর ষষ্ঠকে গিয়ে কি হয়, সে ভাবের পরিণতি দেখা যায়। এখন দেখো আমরা পাঠ বিশ্লেষণে চলে যাই। সতত হেনত তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। এই যে দুটা লাইন, এই লাইনগুলো দিয়ে কী বোঝানো হয়েছে দেখো তো। মানে সতত তো আমরা জেনেছি সর্বদা, হেনত তুমি পরমোর মনে, কার মনে পড়ে, আমাদের কবির, তাই না? তিনি সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তার এই কপোতাক্ষ নদকে সবসময় মনে পড়ে, সেটাই এই দুইটা লাইনে বলা হয়েছে। যখনই তিনি অবসর পান তখনই তিনি কি করেন, এই নদীর কথা ভাবেন। দেখো একটা শব্দ শুনতে পাচ্ছ, সতত যেমনই লোক নিশার স্বপ্ন, নিশার স্বপ্ন তো বুঝতেই পারছো, নিশা বলে দিয়েছি না, রাত। তো রাতে যখন যে স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি তখন কি ভুলের অনেক কিছু তো আমরা স্বপ্ন দেখি, তাই না? যে কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনা, মানে ভুলের ছলনায় এই কবি তার কান জুড়ায় নদীর কলকল শব্দ শুনে। কোন নদীর? কপোতাক্ষ নদী, তাই না? ভৌতিক আওয়াজ শুনে যেরকম, ঠিক তেমনি ভুলের ছলনায় কবির কান জুড়ায়। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে কি বলেছেন, যে বহু দেশে, কবি অনেক দেশেই কিন্তু অনেক নদী দেখেছেন, কিন্তু তার স্নেহের তৃষ্ণা কোনো নদীর পানিতেই মেটেনি। তাই সে কপোতাক্ষ নদটা, মানে কপোতাক্ষ নদের পানি দিয়ে তার যেরকম তৃষ্ণা মিটেছে, তাই তিনি কপোতাক্ষ নদের পানিকে কিসের সাথে তুলনা করেছেন, মাতৃদুগ্ধের সাথে। মাতৃদুগ্ধ খেয়ে যেমন শিশুর কি হয়, প্রাণ জুড়োয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদীর পানি পান করো আমাদের কবির প্রাণ জুড়াতো। এখন আরেকটা একক কাজ নিয়ে নাও, কারণ তোমাদেরকে আমি দলীয় কাজ বা জোড়ায় কাজ কিছুই আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? তোমরা বাড়িতে, তোমরা তো এই কাজগুলো এখন করতে পারবে না, যেগুলো আমরা ক্লাসে দিতে পারতাম। তাই আরেকটা একক কাজ নাও, যে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, উক্তিটির মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আবার পাঠ বিশ্লেষণ দেখো, এটা কিন্তু আমি প্রথমে গেল আমার 8 লাইনের অষ্টকের বিশ্লেষণ, তাই না? এখন দেখো 6 লাইনের বিশ্লেষণ। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এ মিনতি গাবে। মানে সে এখন শঙ্কিত যে তার সাথে কি আর কপোতাক্ষ নদের দেখা হবে, কার সাথে, কবির সাথে। তাই সে এই কপোতাক্ষ নদকে মিনতি করেছেন যে এই কপোতাক্ষ নদ যখন সাগরেরে, এই যে রাজরূপ সাগরকে যখন প্রজা হয়ে কর দিতে আসবে পানি, তখন যেন এই কথাটা বলে। এই যে দেখো কপোতাক্ষ নদ কীভাবে পানির ফ্লো নিয়ে বঙ্গোপসাগরে আসছে, তো সাগর হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? এই বঙ্গোপসাগরে পানির ফ্লোটা নিয়ে আসছে, কর দিতে আসে। দেখো এই যে আশঙ্কা করে বলছেন যে শৈলের অসুখের যে অবস্থা, তাতে কপোতাক্ষ নদের সাথে কবির আর দেখা হয় কিনা সন্দেহ। তাই কপোতাক্ষ প্রজার মতো রাজা বঙ্গোপসাগরকে যে পানি কর দেয়, সেখানে তিনি আবেদন রেখেছেন। বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এখানে দেখো যেন সবাই, কবি এখানে কি বলছেন, বিদেশে থেকেও যেন তিনি বাংলা ভাষায় কপোতাক্ষের নাম নিয়ে যে কবিতা লিখছে, তেমনি বন্ধু ভেবে বাংলার জনগণও যেন তার কথা বলে।
আবার একটা প্রশ্ন লিখে নাও খাতায়, একক কাজ। কপোতাক্ষ নদ কবিতাটি একটি সনেট, তার যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন আসি আমরা মূল্যায়নে। দেখো, কপোতাক্ষ নদ কবিতায় কি প্রকাশ পেয়েছে? নদীর প্রেম, সজাত্যবোধ, স্মৃতিকাতরতা, শৈশব বেদনা। কোনটা বলতে পারবে? দেখো, স্মৃতিকাতরতা। কেন? কারণ কবি তো কপোতাক্ষ নদের কাছে নাই। কবি কোথায়? অনেক দূরে, সুদূর ভাষায় নগরীতে বসে তিনি স্মৃতি রোমন্থন করছেন। এই জন্য এই কবিতায় স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রহসন নাটক কোনটা? একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়েরও শর্মিষ্ঠা। কোনটা হবে বলো? নিচের কোনটি সঠিক? 1 ও 2, না 1 ও 3, না 2 ও 3, না 2 ও 3? কোনটা হবে? 1 ও 2। একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। এই মিনতি কবি কাকে মিনতি করেছেন? বঙ্গজনকে, গুরুজনকে, কপোতাক্ষকে, জনৈক বন্ধুকে। কাকে? কপোতাক্ষকে, তাই না? এখন শিক্ষার্থীবৃন্দ বাড়ির কাজটা লিখে নাও। কপোতাক্ষ নদ কবিতায় শৈশব স্মৃতিকাতরতা থাকলেও মূলত স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ। উক্তিটি বিশ্লেষণ করো। লিখে নাও সবাই বাড়ির কাজটা। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা, তাই না? আমি এরপরে আবার আসবো তোমাদের সাথে দেখা করতে, আবার দেখা হবে। আমি আজকে এই পর্যন্তই রাখি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহর রহমতে বাড়িতে থাকবে এবং ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এই কামনা করে, ভালো থাকো এই কামনা করে আমি সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।